বিস্ময়ে মোড়া রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী, সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতল গহ্বর। প্রকৃতির পরতে পরতে লুকিয়ে আছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। দূর দূরান্তে মহাবিশ্বের অপার রহস্য, অন্যদিকে অণুজীবের জটিল জগৎ। এই দুই বিপরীত স্রোত বয়ে আনছে বিস্ময়ের ধারাবাহিকতা। আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে। নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বের বিস্ময় গাথার দোরগোড়ায়। অজানা সেই জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতি। আপনাদের সঙ্গে আছি আমি হোসনে মোবারক সৌরভ এবং আমি শুভ আনু। দর্শক, শুরুতেই বিজ্ঞান ও প্রযুক্তি। মহাকাশ বিজ্ঞান থেকে শুরু করে গভীর সমুদ্রের অবকাঠামো নির্মাণ, চীনের প্রযুক্তিগত অগ্রযাত্রায় আরও একটি মাইলফলক অর্জিত হলো। দেশটি আনুষ্ঠানিকভাবে বিশ্বের সর্বোচ্চ সক্ষমতার হাইপার গ্র্যাভিটি সেন্ট্রিফিউজ সিমুলেটর চালু করেছে। এই বিশাল ঘূর্ণনশীল যন্ত্রটি অবকাঠামো এবং জ্বালানি খাতের মেগা প্রকল্পগুলোর নিরাপত্তা ও কার্যকারিতা পরীক্ষার ক্ষেত্রে সম্পূর্ণ নতুন মাত্রা যোগ করবে। এর মাধ্যমে বিজ্ঞানীরা ল্যাবরেটরি নিয়ন্ত্রিত পরিবেশে পৃথিবীর স্বাভাবিক মাধ্যাকর্ষণ শক্তির চেয়েও বহুগুণ বেশি চাপ তৈরি করে ভবিষ্যতে ঘটতে চাওয়া যে কোনো চরম পরিস্থিতিকে অনুকরণ করতে পারবেন। চলুন বিস্তারিত দেখে আসি প্রতিবেদনে। আনুষ্ঠানিকভাবে বিশ্বের সর্বোচ্চ সক্ষমতার হাইপার গ্র্যাভিটি সেন্ট্রিফিউজ সিমুলেটর চালু করল চীন। দেশটির চেচিয়াং প্রদেশের হাংচৌ শহরে এটি চালু করা হয়। এটি চীনের একটি গুরুত্বপূর্ণ জাতীয় বৈজ্ঞানিক অবকাঠামো প্রকল্প, সেন্ট্রিফিউগাল হাইপার গ্র্যাভিটি অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি এক্সপেরিমেন্ট ফ্যাসিলিটির অংশ। এর নির্মাণ কাজ আগামী বছরের শেষ নাগাদ পুরোপুরি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। হাইপার গ্র্যাভিটি সেন্ট্রিফিউজ সিমুলেটর হল একটি বিশেষায়িত বৈজ্ঞানিক যন্ত্র যা কৃত্রিমভাবে পৃথিবীর স্বাভাবিক মাধ্যাকর্ষণ শক্তির চেয়ে বহুগুণ বেশি তীব্রতা তৈরি করতে পারে। এটি বিশাল ইঞ্জিনিয়ারিং প্রকল্পগুলোর পরীক্ষামূলক গবেষণার জন্য ব্যবহৃত হয়। এই ধরনের সিমুলেটরে বিশাল বাঁধ, উঁচু ভবন, সুড়ঙ্গ বা গভীর সমুদ্রের তেল গ্যাস প্ল্যাটফর্মের মতো বড় আকারের অবকাঠামোগত প্রকল্পগুলোর নকশা এবং স্থায়িত্ব পরীক্ষা করা হয়। বাস্তবে একটি বিশাল কাঠামো নিয়ে গবেষণা করা ব্যয়বহুল এবং প্রায় অসম্ভব। এই সেন্ট্রিফিউজ সিমুলেটর 100 গুণ বেশি মহাকর্ষ শক্তি তৈরি করতে পারে, যার ফলে বিজ্ঞানীরা মাত্র 1 মিটারের একটি ছোট মডেলেই সেই 100 মিটার গভীর কাঠামোর ওপর চাপের প্রভাব পরীক্ষা করতে পারেন। এছাড়া এই যন্ত্রে অল্প সময়ের মধ্যে দ্রুত পরীক্ষা চালিয়ে কয়েক বছর বা কয়েক দশকের দীর্ঘমেয়াদী প্রভাব অনুকরণ করা যায়। যেমন ভূমিকম্পের ফলে মাটির ওপরের চাপ বা উচ্চগতির ট্রেনের ধাক্কার ফলে সৃষ্ট কম্পনের প্রভাব যাচাই করা যাবে দ্রুত। বিজ্ঞানীরা জানিয়েছেন এর মাধ্যমে ভূতাত্ত্বিক বিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ বা চরম পরিবেশের মতো বৃহৎ প্রাকৃতিক প্রক্রিয়াগুলোকে অল্প সময়ে ল্যাবরেটরিতে সিমুলেশন করা যাবে। যেমন 100 গুণ মাধ্যাকর্ষণে 100 মিটারের কাঠামোকে 1 মিটার মডেলে পরীক্ষা করা সম্ভব হবে। আবার 100 বছরের দূষণ ছড়ানোর প্রক্রিয়া 3.65 দিনেই পর্যবেক্ষণ করা যাবে। চেচিয়াং বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে তৈরি হওয়া এই ফ্যাসিলিটিতে 3টি প্রধান সেন্ট্রিফিউজ, 6টি পরীক্ষামূলক মডিউল এবং 18টি যন্ত্র রয়েছে। প্রথম সেন্ট্রিফিউজটি 230 বর্গমিটার আয়তনের একটি ভূগর্ভস্থ কক্ষে স্থাপন করা হয়েছে। 6.4 মিটার দীর্ঘ ঘূর্ণায়মান বাহুর মাধ্যমে পরীক্ষামূলক যন্ত্রকে উচ্চ গতিতে ঘোরানো হয়, যার ফলে পৃথিবীর চেয়ে 10 থেকে 300 গুণ বেশি মাধ্যাকর্ষণ শক্তি তৈরি হয়। পৃথিবীতে স্বাভাবিক পরিস্থিতিতে বড় বড় প্রকৌশল প্রকল্প পরীক্ষা করা খুব কঠিন। তাই হাইপার গ্র্যাভিটি সেন্ট্রিফিউজ ব্যবহার করে দুটি বিশেষ সুবিধা নেওয়া যায়, যার একটি হলো স্কেল কমানো আর অন্যটি হলো সময় কমানো। এর মাধ্যমে আমরা 100 মিটার গভীর একটি ভিত্তির প্রক্রিয়া বা ভূমিকম্পের প্রভাব জানার একটি ছোট 1 মিটার মডেল ব্যবহার করতে পারি। আবার সেন্ট্রিফিউজে মাত্র 1 দিনের পরীক্ষার মাধ্যমে দ্রুতগতির ট্রেন চলাচলের দীর্ঘমেয়াদী প্রভাবও অনুকরণ করা সম্ভব। ফলে আমরা যে ভবন বা রেলপথে থাকি সেগুলোর নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত করা যায়। এমনকি দক্ষিণ চীন সাগরের মতো জায়গা থেকে প্রাকৃতিক গ্যাস হাইড্রেট উত্তোলনের জটিল প্রক্রিয়াও
সেন্ট্রিফিউজে পরীক্ষা করা যায়। বিজ্ঞানীরা বলছেন এই নতুন সেন্ট্রিফিউজ সিমুলেটরটি গভীর সমুদ্র অনুসন্ধান এবং সুড়ঙ্গ নির্মাণ থেকে শুরু করে মহাকাশ এবং জ্বালানি উন্নয়ন পর্যন্ত বিশাল আকারের প্রকৌশল প্রকল্পগুলোর নিরাপত্তা, স্থিতিশীলতা এবং পরিবেশগত প্রভাব অনুকরণ ও মূল্যায়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি কেবল চীনের জন্যই নয়, আন্তর্জাতিক অংশীদারদের জন্যও একটি বিশ্বমানের গবেষণা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। সম্প্রতি চীনের চেচিয়াং প্রদেশে দেশটির বৃহত্তম পাম্পড স্টোরেজ ইউনিটের রোটর সফলভাবে স্থাপন করা হয়েছে। এই বিশাল প্রকল্পটি বিদ্যুৎ গ্রিডের পাওয়ার ব্যাংক হিসেবে পরিচিত, যা বিদ্যুৎ সংরক্ষণ ও সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চীনের জ্বালানি অবকাঠামোয় এক নতুন মাইলফলক স্থাপিত হলো। গত শুক্রবার পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের থিয়ানথাই কাউন্টিতে অবস্থিত থিয়ানথাই পাম্পড স্টোরেজ পাওয়ার স্টেশনে দেশটির বৃহত্তম পাম্পড স্টোরেজ ইউনিটের রোটর সফলভাবে স্থাপন করা হলো। এর মধ্য দিয়ে চীনের 14তম পঞ্চবার্ষিক পরিকল্পনার অধীনে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের পূর্ণাঙ্গ সংযোজন প্রক্রিয়া শুরু হয়েছে। পাম্পড স্টোরেজ পাওয়ার স্টেশনকে প্রায়শই বিদ্যুৎ গ্রিডের পাওয়ার ব্যাংক বলা হয়। এটি বড় আকারের জ্বালানি সংরক্ষণ এবং বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থিয়ানথাই স্টেশনে একটি ওপরের এবং একটি নিচের জলাধার, একটি পানি পরিবহন ব্যবস্থা এবং একটি ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এতে 4টি পাম্প টারবাইন জেনারেটর ইউনিট থাকবে, যার প্রতিটির ক্ষমতা 425 মেগাওয়াট। এটি চীনের সবচেয়ে শক্তিশালী পাম্পড স্টোরেজ ইউনিট। সম্প্রতি স্থাপিত রোটরটি ইউনিটটির একটি মূল উপাদান। এর ওজন 481 টন এবং ব্যাস প্রায় 5 মিটার। পুরো স্থাপনার মধ্যে এটি সবচেয়ে ভারী অংশ। এই বিশাল রোটরটি দুটি ক্রেনের সাহায্যে 120 মিটারেরও বেশি দূরত্বে আনুভূমিকভাবে 1 ঘন্টারও বেশি সময় ধরে সরিয়ে নিখুঁতভাবে বসানো। প্রকল্পের প্রকৌশলীরা দুটি জলাধারকে সংযোগকারী বিশাল সুড়ঙ্গগুলোর স্থায়িত্ব নিশ্চিত করতে 26,000 টন উচ্চ শক্তির ইস্পাত ব্যবহার করেছেন, যা প্রায় 17,000 গাড়ির ওজনের সমান। আমরা প্রথমবারের মতো 1000 মেগাপ্যাসকেল উচ্চ শক্তির ইস্পাত এবং দেশীয়ভাবে উৎপাদিত ঝালাই উপাদান বড় পরিসরে ব্যবহার করছি। এই ইস্পাত প্রচলিত ইস্পাতের চেয়ে দ্বিগুণ শক্তিশালী, যা সামগ্রিক উপাদান ব্যবহার কমিয়ে এনেছে এবং ঝালাইয়ের মান অনেক বাড়িয়ে দিয়েছে। এই প্রযুক্তি এখন বিশ্বের নেতৃত্ব দিচ্ছে। স্টেশনে স্থাপিত 425 মেগাওয়াটের পাম্প টারবাইন ইউনিটগুলো শুধু চীনের বৃহত্তম নয়, বরং এতে নতুন নকশার ডিস্ক টাইপ রানার, 3D প্রিন্টেড ঢালাই উপাদান, প্রিসিশন সিএনসি মেশিনিং এবং উন্নত ঝালাই সংযোজন পদ্ধতির মতো অত্যাধুনিক বৈশিষ্ট্য রয়েছে, যা চীনের পাম্পড স্টোরেজ প্রযুক্তিকে এক নতুন স্তরে উন্নীত করার ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করেছে। এবছর শেষ হওয়ার আগে প্রথম ইউনিটটি বিদ্যুৎ উৎপাদন শুরু করবে। এর জন্য 2200 জনেরও বেশি কর্মী মে দিবসের ছুটিতেও কাজ করছেন। আমরা এখন পর্যন্ত প্রায় 70% নির্মাণ কাজ শেষ করেছি। 1700 মেগাওয়াট মোট উৎপাদন ক্ষমতা নিয়ে থিয়ানথাই পাম্পড স্টোরেজ স্টেশনটি মূলত চেচিয়াং পাওয়ার গ্রিডকে সেবা দেবে এবং পূর্ব চীনে বিদ্যুতের সরবরাহ ভারসাম্য রাখতে সাহায্য করবে। এটি পুরোপুরি চালু হলে বছরে 1.7 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন করবে, যা 16 লক্ষ মানুষের সার্বিক বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। এবার প্রাণ ও প্রকৃতি। একসময় চীনের উত্তর পশ্চিম সিনচিয়াংয়ের তাকলামাকান মরুভূমি ছিল মৃত্যুর সমুদ্র। এখন তা বদলে যাচ্ছে নতুন সবুজ বাস্তবতায়। প্রজন্মের পর প্রজন্ম ধরে বালু ঝড়ে জর্জরিত এই অঞ্চলকে ঘিরে তৈরি হয়েছে 1000 কিলোমিটারেরও বালু নিয়ন্ত্রণ বেষ্টনী। নদীর তীরের আর্দ্রভূমি পুনর্গঠন থেকে শুরু করে কূপ খনন, বৃক্ষরোপণ ও সেচ ব্যবস্থার মাধ্যমে মরুভূমির বুকে লেগেছে প্রাণের ছোঁয়া। স্থানীয়দের নিরলস পরিশ্রম আর 2 দশকের প্রচেষ্টায় আজ তাকলামাকান জেগে উঠেছে
সবুজ আশার আলোয়। একসময় যাকে বলা হতো মৃত্যুর সাগর, চীনের সেই শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সুবিশাল তাকলামাকান মরুভূমি আজ জেগে উঠেছে নতুন প্রাণে। বহু বছরের নিরলস পরিশ্রমের পর হাজার হাজার কিলোমিটার জুড়ে বালু রোধের এক দীর্ঘ বাঁধ নির্মাণ সম্পন্ন হয়েছে, যা এই মরুভূমিকে ঘিরে তৈরি করেছে এক সবুজ প্রাচীর। তারিম অববাহিকার কেন্দ্রে থাকা তাকলামাকান চীনের সবচেয়ে বড় মরুভূমি আর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চলমান বালুর মরুভূমি। প্রায় 3,30,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই মরুভূমি শিনচিয়াংয়ের মোট ভূমির প্রায় 1/5 দখল করে আছে। আশেপাশের এলাকার উন্নয়নে এই মরু ছিল বিশাল বড় বাধা, কিন্তু সাম্প্রতিক দশকগুলোয় শিনচিয়াং প্রশাসন একযোগে বিভিন্ন অঞ্চলের মানুষকে যুক্ত করে শুরু করে মরুভূমি রোধ ও সবুজায়নের অভিযান। তাকলামাকানের দক্ষিণ প্রান্তে অবস্থিত ছিয়েমো কাউন্টি এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানকার স্থানীয় কর্মীরা অক্লান্ত পরিশ্রমে লেগে আছেন নলকূপ খনন, গাছ লাগানো, জলসেচ ব্যবস্থা স্থাপনের কাজে। স্থানীয় বাসিন্দা ও বালু নিয়ন্ত্রণ কর্মী পাতিগুল ইয়াসিন স্মরণ করেন তার শৈশবের কথা। ছোটবেলায় প্রায়ই বালু ঝড় উঠত, আকাশ হঠাৎ আধার হয়ে যেত। বছরে প্রায় 200 দিনই এমন ঝড় বইত। 2005 সালে পাতিগুল যোগ দেন উইন্ড ব্রেক ও স্যান্ড কন্ট্রোল ওয়ার্ক স্টেশনে। কৌতূহলবশত মরুভূমিতে কাজ শুরু করেন তিনি, কিন্তু বাস্তবে কাজটা কতটা কঠিন তা তিনি কল্পনাও করেননি। আমাদের নিয়ে যাওয়া হলো মরুভূমির প্রান্তে, যেখানে কারকান নদীর পাশে বড় এক জাতের ঘাস জন্মে। বরফের ঢাকা জায়গায় আমাদের হাতে কাস্তে ধরিয়ে দেওয়া হলো ঘাস কাটার জন্য। আমরা হাসতে হাসতে ভাবলাম, এটা আবার বালু নিয়ন্ত্রণের কাজ নাকি। গত 2 দশকে পাতিগুল নিজেই লাগিয়েছেন হাজার হাজার গাছ। বসন্তের সময় গাছ লাগানোর আগে রাস্তা তৈরি, নলকূপ খনন আর বিদ্যুৎ সংযোগের কাজও করেছেন তারা দল বেঁধে। গাছ লাগানোর পর গ্রীষ্মকাল জুড়ে চলত বন রক্ষণাবেক্ষণের কাজ। এখানে বছরে মাত্র 20 মিলিমিটার বৃষ্টি হয়, অথচ বাষ্পীভবনের হার অনেক বেশি। 2023 সালের শেষ নাগাদ 2761 কিলোমিটার জুড়ে তাকলামাকান মরুভূমিকে ঘিরে বালু রোধ বাঁধ নির্মাণ হয়, আর শেষ 285 কিলোমিটার অংশ সম্পন্ন হয়েছে সম্প্রতি। এই শেষ 285 কিলোমিটার অংশের কাজ শেষ হওয়ার পর পাতিগুল আবেগ ভরে তাকিয়েছিলেন নীল আকাশের দিকে। তার মতো এমন হাজারো পাতিগুলের তখন নিশ্চয়ই মনে হয়েছিল এত বছরের পরিশ্রম সত্যিকারের ফল দিয়েছে। তারা এও বুঝতে পেরেছিলেন, যত্নের প্রতিদান দিতে প্রকৃতি কখনো হতাশ করে না। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। দীর্ঘ 1 দশকের ধারাবাহিক উদ্যোগে চীনে আবারও জেগে উঠেছে একসময়ের শুকিয়ে যাওয়া 102টি প্রাকৃতিক ছোট ছোট জলাধার ও ঝর্ণা। শান্তংয়ের চিনান শহরে বাওথু ঝর্ণার পানির স্তর এখন 1966 সালের পর এবার সর্বোচ্চ উচ্চতায় আছে। শানসি প্রদেশের চিনশি মন্দিরের নানলাও ঝর্ণাটিও ফিরে পেয়েছে প্রাণ। এই পুনরুত্থান শুধু পরিবেশের নয়, জলাশয়গুলো এখন স্থানীয় সংস্কৃতি, শিল্প ও পর্যটনে উৎসাহ দিচ্ছে। নবজীবিত জলাশয়গুলো দেখিয়ে দিয়েছে যত্নের প্রতিদান দিতে কখনোই কার্পণ্য করে না প্রকৃতি। গত কয়েক দশকের ধারাবাহিক পুনরুদ্ধার প্রচেষ্টায় চীন জুড়ে মোট 102টি প্রস্রবনে এখন প্রবাহিত হচ্ছে টলটলে পানি। শুধু প্রকৃতি নয়, স্থানীয় সংস্কৃতি,
সৃজনশীল শিল্প ও পর্যটন খাতেও লেগেছে নতুন জোয়ার। শান্তং প্রদেশের রাজধানী চিনান শহরকে বলা হয় প্রস্রবণের শহর। এখানে রয়েছে 1200-এরও বেশি প্রাকৃতিক জলধারা। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত বাওথু স্প্রিং, যা এই শহরের একটি প্রতীকে পরিণত হয়েছে। 1966 সালের পর এবার এই প্রস্রবণে পানির স্তর রেকর্ড পরিমাণ 30.29 মিটারে পৌঁছেছে। আগে এমন সময়ও গেছে যখন টানা 926 দিন শুকনো থাকত এই স্প্রিং। তাই স্থানীয় সরকার গত কয়েক বছর ধরে পানি পুনঃসরবরাহ, খালবিল পরিষ্কার ও আশপাশের পরিবেশ পুনরুদ্ধারের উদ্যোগ নেয়। এখন বাওথুর 3টি জলধারা একটানা ফোয়ারার মতো ছুটে চলছে। শানসি প্রদেশের চিনসি মন্দিরেও ফিরেছে প্রাণ। এখানকার নানলাও স্প্রিংয়ের মুখে প্রাচীন পাথরের ড্রাগনের মুখ থেকে অঝরে ঝরছে পরিচ্ছন্ন পানি, যা দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। একসময় চিনসির প্রচুর ভূগর্ভস্থ জলাশয় থেকে আশেপাশের ধান খেতে সেচ দেওয়া হতো। 1950-এর দশকে অতিরিক্ত পানি উত্তোলন ও কয়লা খনির কারণে স্প্রিংটি পুরোপুরি শুকিয়ে যায়। 2008 সালে আশপাশের পানির স্তর স্প্রিংয়ের মুখ থেকে 27 মিটার নিচে নেমে গিয়েছিল। প্রায় 3 দশকের প্রচেষ্টায় 2023 সালের মে মাসে নানলাও স্প্রিং আবারও প্রাকৃতিকভাবে ফোয়ারার মতো প্রবাহিত হতে শুরু করে। এখন এটি বছরে 332 দিনই সচল থাকে। আশপাশের গ্রামগুলোতে কৃষি, সংস্কৃতি ও পর্যটনেও এনেছে নতুন প্রাণ। গত কয়েক বছরে পানি সরবরাহ বৃদ্ধি, কয়লা পানিতে সীমাবদ্ধতা আরোপ এবং সবুজায়ন জোরদারের মতো একাধিক পদক্ষেপের মাধ্যমে নানলাও ঝর্ণাটি 2023 সালের মে মাসে আবারও প্রাকৃতিকভাবে প্রবাহিত হতে শুরু করে এবং এখন এর পানি প্রবাহ স্থিতিশীল রয়েছে, একদম শৈশবে যেমনটা দেখেছিলাম। হবি প্রদেশের সিংথাই শহরেও একের পর এক শুকিয়ে যাওয়া স্প্রিং আবার জেগে উঠছে। একসময় নগরায়ন ও শিল্পায়নের চাপে এখানকার ভূগর্ভস্থ পানির স্তর এতটাই নেমে গিয়েছিল যে স্প্রিংগুলো সম্পূর্ণ হারিয়ে গিয়েছিল। কিন্তু বহু বছরের পানি ব্যবস্থাপনা প্রকল্পের ফলে 2022 সাল থেকে সিংথাইয়ের 16টি স্প্রিং আবারও প্রবাহিত হচ্ছে। এখানকার 3843 বর্গ কিলোমিটার এলাকাতেই এখন রয়েছে পর্যাপ্ত ভূগর্ভস্থ পানি। চীনের এই পুনর্জীবিত প্রস্রবণগুলো শুধু পানি ফেরায়নি, পানির স্রোতের সঙ্গে নিয়ে এসেছে ইতিহাস, সংস্কৃতি ও মানুষে মানুষে সংযোগের নতুন সুযোগ। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। দর্শক, সামনে অপেক্ষা করছে আরো বহু বিষয়, আরো না বলা কথা। আজকের মতো এইটুকুই। আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে প্রাণ, প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসুন বিজ্ঞানকে, সঙ্গে থাকুন প্রকৃতির। ধন্যবাদ।